প্রধান উপদেষ্টার সঙ্গে দোহায় আর্থনা সম্মেলনে অংশ নিলেন দেশের 4 নারী ক্রীড়াবিদ। প্র্যাকটিস ফ্যাসিলিটি ও আবাসন ব্যবস্থা উন্নয়নে সহযোগিতার আশ্বাস কাতারের। ফেডারেশন কাপ ফাইনালে চরম অব্যবস্থাপনা, অল্প সময়ের ঝড় বৃষ্টিতে খেলার অনুপযোগী ময়মনসিংহ স্টেডিয়াম স্থগিত। বসুন্ধরা আবাহনী ম্যাচ সিদ্ধান্ত জানাবে বাফুফে। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তারেক হাসান। এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার অপু বণিক। ম্যাচের বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। অপু, অবশেষে সব জল্পনা কল্পনার অবসান কাটিয়ে কিন্তু জিম্বাবুয়েকে 173 রানের লিড দিল বাংলাদেশ দল। এবং যেহেতু সকালে বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে ম্যাচ শুরু করতে পারেনি। প্রায় 11টার দিকে কিন্তু এই ম্যাচটি শুরু হয়েছে, মাঠে বল গড়িয়েছে এবং বল গড়ানোর পরেই কিন্তু ক্যাপ্টেন কিন্তু সাজঘরে ফিরে যান এবং পরবর্তীতে পর্যায়ক্রমে সবগুলো উইকেটেরই পতন আমরা মাঠে দেখতে পেরেছি। আমরা যেমনটি দেখেছিলাম মাঠে প্রথম দিকে যেভাবে উজ্জীবিত ছিলেন, পরবর্তীতে মাঝখানে আবার ধস নেমে এসেছে এবং পরবর্তীতে আবার 173 রানের লিড দিয়ে কিন্তু মাঠ থেকে বাংলাদেশ দলকে ফিরে যেতে হয়েছে। এখন যে অবস্থা, এখন লাঞ্চ ব্রেক চলছে এবং পরবর্তীতে কিন্তু জিম্বাবুয়ে দল মাঠে নামবেন এবং এই টার্গেট নিয়ে এখন বাংলাদেশ দল যদি জিততে চায় সেই ক্ষেত্রে প্রথম দিকে যদি স্পিনের আবহাওয়াটা তৈরি করা যায় তাহলে হয়তোবা জিম্বাবুয়ে দলকে পরাস্ত করতে হবে। তো সেই আশায় কিন্তু দর্শকরাও কিন্তু মাঠে বসে আছেন এবং কিছুটা হলেও এখনো কিন্তু বলা যাচ্ছে না আসলে এই ম্যাচের এই এখানকার জয়ের যে বিষয়টা, কার দিকে জয়ের পাল্লাটা ভারী হবে। তবে অবশ্যই বাংলাদেশ দলকে জিততে হলে প্রথম দিকে বোলিং এর দিক থেকে কিন্তু ফোকাস করতে হবে। এবং আরেকটি যে বিষয় বলতে চাই, আমরা ধারণা করা হয়েছিল যে বাংলাদেশ দল 200 থেকে 250 রানের একটা লিড দিবে, কিন্তু সেই জায়গায় মুজার রব্বানীদের বলের যে আক্রমণাত্মক বোলিং আমরা লক্ষ্য করেছি, সেই বোলিং এর কারণে কিন্তু বাংলাদেশের এক পর্যায়ক্রমে কিন্তু বিপর্যয় ঘটে এবং বিপর্যয় ঘটে যাওয়ার কারণেই কিন্তু মাত্র 173 রানের লিড দিয়ে কিন্তু বাংলাদেশ দলকে একদম সাজঘরে ফিরে যেতে হয়েছে। এবং যেমনটি দেখেছিলাম, যেহেতু বৃষ্টির একটা সম্ভাবনা ছিল, সকাল থেকেই বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছিল এবং ভোরবেলা কিন্তু বৃষ্টি হয়েছে। এখন যেখানে আমি দাঁড়িয়ে আছি ঠিক আউটার ফিল্ডের পাশে, আকাশ কিন্তু মেঘলা আছে, মৃদু কিন্তু রোদ রয়েছে। তো সেই ক্ষেত্রে জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা কিন্তু একটু সুবিধা করতে পারে এবং বাংলাদেশ দল কিভাবে বোলিংটা করবে সেটার উপরে কিন্তু দর্শকরা কিন্তু তাকিয়ে আছে। এবং আরেকটি বিষয়, অন্যান্য গত দিনের তুলনায় আজকেও কিন্তু একদম মাঠের দর্শকের সমাগম একদম নেই বললেই চলে, কারণ যেভাবে বাংলাদেশ দলের কাছে দর্শকরা প্রত্যাশা করেছিল সেই প্রত্যাশার জায়গাটা হয়তো পূরণ করতে পারেনি। তো সেটা দেখার জন্য আসলে ব্যাটিং পর্যন্ত অপেক্ষা করতে হবে, বোলিং পর্যন্ত। তো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে এই ছিল বাংলাদেশ জিম্বাবুয়ের টেস্টের সর্বশেষ। অপু বণিক আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে, জানাচ্ছিলেন বাংলাদেশ দলের সবশেষ খবর। এবার জানাবো ঢাকা প্রিমিয়ার লিগের খবর। মিরপুরে ডিপিএল এর সুপার লিগে লড়ছে আবাহনী ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। এছাড়া বিকেএসপিতে মুখোমুখি হয়েছে মোহামেডান ও গুলশান ক্রিকেট ক্লাব। এই মুহূর্তে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার নিয়ন মোহাইমিন। সরাসরি যাচ্ছি তার কাছে। নিয়ন, সিলেটের মতোই আসলে কোনো সুসংবাদ ঢাকার থেকেও দিতে পারছি না বলে দুঃখ প্রকাশ করে নিচ্ছি শুরুতেই। এই মুহূর্তে ঢাকা প্রিমিয়ার লিগের একটা ম্যাচ চলছে মিরপুরে, আবাহনী এবং গাজীপুর ক্রিকেটার্সের সুপার লিগের। তবে সেই ম্যাচ ছাপিয়ে এখন টক অফ দ্য টাউন যে আলোচনাটা সবচেয়ে বেশি হচ্ছে সেটা হচ্ছে আম্পায়ার এবং ক্রিকেটারদের দ্বন্দ্ব। গতকাল রাত থেকেই আমরা আসলে দেখতে পেয়েছি যে আম্পায়ার যিনি আছেন বা বাংলাদেশের আইসিসির এলিট প্যানেলের একমাত্র আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, তিনি নাকি বিসিবিকে বলেছেন যে তিনি চাকরিটা করতে চান না, অর্থাৎ বিসিবির চাকরিটা ছেড়ে দিতে চাচ্ছেন। ঘরোয়া
সব লিগগুলোতে আর আম্পায়ারিং করতে চান না। এবং একই সাথে টেকনিক্যাল কমিটিতে যিনি আম্পায়ারদের একজন বস ছিলেন আমরা জানি সর্বজন শ্রদ্ধেয় এনামুল হক মনি, তিনি গত দুদিন আগে পদত্যাগ করেছেন। দুটো ঘটনাকে আসলে যখন এক করে দেখবার একটা সুযোগ এসেছে তখন সবাই বুঝতে পারছে যে পুরো ঘটনাটার সূত্রপাত আসলে মোহামেডানের সেই ম্যাচ নিয়ে তাওহিদ হৃদয়ের যে শাস্তিটা দেওয়া হয়েছিল সেই শাস্তিটা হঠাৎ করে উঠিয়ে নেওয়া হয়েছে এবং বিসিবির পক্ষ থেকে যে একটা মেমো প্রকাশ করে হঠাৎ করে বাইলস পরিবর্তন করবার একটা অভিযোগ এসেছে। এই সব কিছু মিলেই কিন্তু এই ঘটনাটা ঘটেছে এবং আমরা দেখেছি যে আবাহনী মোহামেডানের সেই ম্যাচে তাওহিদ হৃদয় আম্পায়ারদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন এবং পরবর্তীতে সেই জন্য তাকে এক ম্যাচের নিষেধাজ্ঞা এবং ৮০,০০০ টাকা জরিমানার একটি শাস্তি দেওয়া হয় এবং পরবর্তীতে তিনি আবারও মিডিয়ার সঙ্গে এসে সেটা নিয়ে সেই ম্যাচটা নিয়ে আজে বাজে কথা বলেছেন এবং তিনি একেবারে বলতে গেলে যে কিছুটা হুমকিও দিয়েছেন আম্পায়ারদেরকে, সেরকম একটা অবস্থাও আমরা দেখেছি। এবং পরবর্তীতে এই ব্যাপারটি নিয়ে যখন আবারও তদন্ত করা হয় এবং সেখানেও তাকে দোষী প্রমাণিত হয় এবং তাকে 4টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয় এবং সেই ডিমেরিট পয়েন্টের কারণে আইসিসির যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী তিনি আরও একটি ম্যাচ নিষেধাজ্ঞায় থাকবার কথা ছিলেন। কিন্তু গত সুপার লিগের শেষ ম্যাচটায় অগ্রণী ব্যাংকের বিপক্ষে আমরা মোহামেডানের পক্ষে দেখেছি যে মোহামেডানের অধিনায়কত্ব করেছেন তাওহিদ হৃদয় এবং তখনই আসলে প্রশ্নটা ওঠে যে কীভাবে তাওহিদ হৃদয় এক ম্যাচ নিষেধাজ্ঞার পরই আসলে চলে আসেন এবং তারপরই কিন্তু টেকনিক্যাল কমিটির হেড হিসেবে এনামুল হক মনি সেখান থেকে পদত্যাগ করেন। আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে মূলত এনামুল হক মনি যেহেতু এই সিদ্ধান্তটা দেননি এবং এই সিদ্ধান্তটা তাদেরকে ওভারলুক করে আম্পায়ার্স কমিটি থেকে দিয়ে দেওয়া হয়েছে এবং সেখান থেকে একটি মেমো প্রকাশ করা হয় এবং সেখানে দেখানো হয় যে বাইলতে যে নিয়মটা ছিল সেই নিয়মটা কিঞ্চিত পরিবর্তন করে মোহামেডানকে একটা বাড়তি সুবিধা দেওয়া হয়েছে এবং সেই অভিযোগটা যখন সবাই জানছিল ঠিক তখনই আসলে আবার মোহামেডানের পক্ষ থেকে বলা হয় যে না এরকম কোনো ব্যাপার আসলে হয়নি, তারা নিজেরা জানতেন এবং সেখান থেকে বলা হয় যে শাস্তিটা আসলে স্থগিত করা হয়েছে, সেই শাস্তিটা আসলে পুরোপুরি বাতিল করা হয়নি, পরবর্তীতে কখনো আর কি তাওহিদ হৃদয়ের উপর হয়তোবা সেই শাস্তি লাঘব করা হতে পারে। অর্থাৎ পুরো ব্যাপারটাকে আসলে একটা গোজামিলে পরিণত করা হয়েছে এবং সেই জায়গাটা থেকে তার গতকাল রাত থেকে একটা গুঞ্জন শুরু হয় যে সৈকত তিনি বলেছেন যে এরকম অপমান এবং এরকম সমস্যার পরেও যখন বিসিবি আম্পায়ারদের পক্ষ না নিয়ে ক্রিকেটারদের পক্ষ নিয়েছেন এবং ক্রিকেটারদের শাস্তির মকুব করবার মতো ঘটনা ঘটিয়েছেন তিনি আসলে এই চাকরিটা করতে চান না। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে শরফুদ্দৌল্লাহ ইবনে সৈকত তিনি নিজে থেকে কিছু জানাননি এবং বিসিবির আম্পায়ার কমিটির যিনি চেয়ারম্যান আছেন তিনি একাধারে বিসিবির মিডিয়া কমিটিরও চেয়ারম্যান ইফতেখার মিঠু, তিনি কিন্তু জানিয়েছেন যে তার সঙ্গে সৈকতের এই বিষয়ে এখনও কোনো কথা হয়নি। সৈকত এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিসিবিকে চাকরি ছাড়বার ব্যাপারে কোনো কিছু জানানো নেই। তবে বিসিবির পক্ষ থেকে এখন পর্যন্ত যেটা জানানো হয়েছে যে সৈকত যদি এই ধরনের কোনো অ্যাপিল করে তবে বিসিবি থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে সৈকতকে বোঝানোর জন্য যে তিনি যেন এখানে থেকে যান, কারণ তার মতো একজন আম্পায়ারকে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রয়োজন। এই মুহূর্তে বাংলাদেশের একমাত্র আম্পায়ার যিনি আইসিসির এলিট প্যানেলে আছেন এবং শুধু তাই নয় তার পারফরমেন্স গত 1-1.5 বছরে সেটা একেবারে টপ নচ পারফরমেন্স। আইসিসি থেকে যেখানে তাকে প্রচণ্ড একজন ভালো আম্পায়ার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে সেখানে বিসিবির পক্ষ থেকে যদি তার কোনো একটি কারণে তিনি যদি সরে যান সেটা আসলে বাংলাদেশ ক্রিকেটের জন্য ক্রিকেট বোর্ডের জন্য একেবারে বাংলাদেশের ইন্টারন্যাশনাল সার্কিটে যে বাংলাদেশ ক্রিকেটের ইমেজ সেই ইমেজটাও আসলে নষ্ট হয়ে যাবে। সেই জায়গাটা থেকে বিসিবি আসলে স্ট্যান্ড নিয়েছেন এখন পর্যন্ত। যদি সৈকত চাকরি ছাড়বার ব্যাপারে কোনো কিছু জানানো তা সেই ক্ষেত্রে তাকে আসলে চেষ্টা করা হবে যে করেই হোক আসলে রেখে দেবার ব্যাপারে। এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি আজ বিকেল 4টায় আম্পায়ার কমিটি টেকনিক্যাল কমিটি এই বিষয়টি নিয়ে একটি বৈঠকে বসবেন এবং তারা পরবর্তীতে আসলে এটা নিয়ে কথা বলবেন। এখানে আরও একটি মজার ঘটনা ঘটেছে, 2 আম্পায়ার পাল্টাপাল্টি অভিযোগ করেছেন একে অপরের বিরুদ্ধে। আমরা দেবব্রত প্লান এবং মিয়ামুর রশিদ রাহুলকে দেখেছি, দুজনই লিখিত অভিযোগ করেছেন বিসিবির পক্ষ থেকে। সেটারও একটা সমাধান ব্যাপারে আসলে বিসিবি থেকে আলোচনা হবার কথা রয়েছে। তো এই ছিল মিরপুর থেকে আমার কাছে সবশেষ। নিয়ন মোহাইমিন যুক্ত হয়েছিলেন মিরপুর থেকে, জানাচ্ছিলেন ক্রিকেটের সবশেষ খবরাখবর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কাতারের আর্থনা সামিটের প্রথম দিনে ব্যস্ত সময় পার করলেন 4 নারী ক্রীড়াবিদ। সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তাদের অবদানের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। এরপর নারীরা দেখা করেন কাতার ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও কাতার আমিরের বোন শেখা হিন্দ বিনতে হামাদ আল থানির সঙ্গে। নারীদের অনুশীলন সুবিধা বাড়ানো এবং জিমনেশিয়াম ও ডরমেটরি নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন তিনি। এমন সফরে নিয়ে আসার জন্য প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নারী ক্রীড়াবিদরা। কথায় আছে স্বপ্ন দেখতে জানলে জীবনের কাঁটাগুলো ধরা দেয় গোলাপ হয়ে, তবে সেই স্বপ্ন দেখার প্রয়োজনই পড়েনি দেশের নারী ক্রীড়াবিদদের। এর আগে ইতিহাসে প্রথমবারের মতো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হয়ে কাতার গেলেন আফিদা, রিপা, শারমিন, সুমাইয়া।
কাতারের আর্থনা সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে আসা বিভিন্ন দেশের বিশেষ ব্যক্তিদের সঙ্গে নারী ক্রীড়াবিদদের পরিচয় করিয়ে দেন প্রধান উপদেষ্টা নিজেই। তুলে ধরেন বাংলাদেশের নারী ক্রীড়ার পটভূমি, গর্ব করেন তাদের অর্জন নিয়ে। এর আগে কাতার ফাউন্ডেশনের কাছ থেকে নারীরা পেয়েছেন সংবর্ধনা। আর্থনা সামিটের উদ্বোধন শেষে তারা দেখা করেন কাতার ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখা হিন্দ বিনতে হামাদ আল থানির সঙ্গে। তার আমন্ত্রণেই কাতারে নারী ক্রীড়াবিদরা। এ সময় ফুটবল এবং ক্রিকেটের নানা বিষয় নিয়ে আলোচনা হয় তাদের মাঝে। সুমাইয়া আফিদাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছেন কাতার আমিরের বোন। ক্রীড়াঙ্গনে বাংলাদেশের নারীরা যেন আরও এগিয়ে যেতে পারে ফাউন্ডেশনের পক্ষ থেকে সে বিষয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন শেখা হিন্দ বিনতে হামাদ আল থানি। নারী অ্যাথলিটদের অনুশীলন সুবিধা বাড়ানো এবং জিমনেশিয়াম ও ডরমেটরি নির্মাণ করে দেওয়ারও কথা বলেন তিনি। এমন আশ্বাস পেয়ে উচ্ছ্বসিত আফিদারা। আমরা কাতারি রাজকুমারীর সঙ্গে জীবনের অভিজ্ঞতা শেয়ার করেছি। এটা আমাদের জন্য দারুণ এক অভিজ্ঞতা। আমাদের এই সফরে নিয়ে আসার জন্য আমরা প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞ। এরপর নারীদের গন্তব্য হয় দোহার এডুকেশন সিটি স্টেডিয়াম, যে মাঠে 2022 বিশ্বকাপ মাতিয়েছেন রোনালদো, মেসি, নেইমাররা। ড্রেসিং রুমে রোনালদো নেইমারের বসার জায়গায় দাঁড়িয়ে ছবি তুলেছেন ক্রিকেটের শারমিন সুলতানা। এছাড়া গ্রাউন্ড হতে শুরু করে গ্যালারি, একে একে সবকিছুই ঘুরে দেখেন নারীরা। স্থানীয় নারী ফুটবলারদের সঙ্গেও সাক্ষাৎ হয় আফিদা রিপাদের। তাদের দেখি বোঝা যাচ্ছিল এই সফর নিয়ে কতটা রোমাঞ্চিত তারা। তামিম হোসেন, সময় সংবাদ। নানা নাটকীয়তার পরও ফলাফল হয়নি ফেডারেশন কাপের ফাইনালে। ময়মনসিংহে আলোক স্বল্পতার কারণে বসুন্ধরা কিংস ও আবাহনীর মধ্যকার ম্যাচ স্থগিত করা হয়। 1-1 গোল সমতায় শেষ হয় এদিনের খেলা। পেশাদার লীগ কমিটির বৈঠকের পর এই ম্যাচ নিয়ে সিদ্ধান্ত জানাবে বাফুফে। রিফাতুল ইসলাম মিরনের রিপোর্ট। সাসপেন্স, বাগবিদণ্ডা, কার্ডের ছড়াছড়ি, কালবৈশাখীর তাণ্ডব, কি ঘটেনি এক ফেডারেশন কাপের ফাইনালে। তবে সবকিছুই বৃথা আলোক স্বল্পতায়। দেশের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো ফেড কাপের 2 ফাইনালিস্ট ম্যাচ শেষ করেছে অমীমাংসিতভাবে, তাও আবার শেষ বাঁশি বাজার মাত্র মিনিট 15 আগে। এর আগে ময়মনসিংহের রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে জমজমাট ফাইনালের শুরুতেই আশা জাগায় বসুন্ধরা কিংস। 6 মিনিটে সাদউদ্দিনের ফ্রি কিক থেকে দলকে লিড এনে দেন এদুয়ার্দো লেসকানো। গোল হজম করে ম্যাচে ফেরার চেষ্টা চালায় আবাহনী। 15 মিনিটেই খেলা জমিয়ে তোলে আকাশী নীলা। দলকে সমতা এনে দেন ইব্রাহিম। ম্যাচের 38 মিনিটে বাগবিদণ্ডায় জড়ান 2 দলের খেলোয়াড়। কিছুক্ষণ খেলা বন্ধ থাকার পর আবার মাঠে গড়ায় খেলা। 1-1 সমতায় শেষ হয় প্রথমার্ধ। এরপর বৈশাখী ঝড় ওলটপালট করে দেয় সবকিছু। বৃষ্টির কারণে 1 ঘন্টা স্থগিত থাকে ম্যাচ। ঝড় বৃষ্টি থামলেও খেলা মাঠে গড়াতে জটিলতা। ভেন্যুর উপযুক্ততা যাচাই না করে শুধুমাত্র নামকে অস্তে ঢাকার বাইরে ম্যাচ আয়োজন করেছে বাফুফে। ফুটে উঠেছে তার বাস্তব চিত্র। নেই পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা। আপৎকালীন পরিস্থিতি সামাল দেওয়ার বিষয়টিও বোধহয় মাথায় ছিল না কারো। শেষ পর্যন্ত কর্দমাক্ত মাঠে আবারও নামে 2 দলের ফুটবলার। নির্ধারিত সময়ে ফলাফল না আসায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তবে আলোক স্বল্পতার কারণ দেখিয়ে ফাইনাল ম্যাচ স্থগিত করেন রেফারি। এ নিয়ে তৈরি হয় মিশ্র প্রতিক্রিয়া। এটা লিগ কমিটি, আপনার ইজ বেটার টু টক টু দ্য লিগ কমিটি, দে উইল গিভ ইউ দ্য ইনফরমেশন। তো আমি তো প্রথমেই বললাম যে আমার কাছে মনে হচ্ছে ম্যাচটা আরও কন্টিনিউ করতে পারে। আগে আপনার ওই যে এটা 15 মিনিট হবে না, এই সিদ্ধান্ত নিয়ে বন্ধ করাটা সঠিক হয়েছে কিনা এটা আমার মনে হয় যে ভাবার বিষয় আছে। রেফারি নিজেও বুঝতেছে যে এই ইনসাফিসিয়েন্ট লাইক, সুতরাং গোলকিপারের জন্য তার জন্য অসুবিধা, যার জন্য সে অ্যাবান্ডন ঘোষণা করছে। না, আমাদের কোনো আপত্তি নেই, আমরা খেলবো আবার। তবে পরবর্তীতে ফাইনাল ম্যাচ আয়োজনের দিনক্ষণ ও পদ্ধতি নিয়ে ধোঁয়াশা রেখে দিয়েছে বাফুফে। খেলা কবে হবে, আগামীকাল হবে না 3 দিন পরে হবে, প্রফেশনাল লিগ কমিটি ডিসিশন নেবে। ঠিক আছে। ঝড় বৃষ্টি ও আলোক স্বল্পতার কারণে ফেডারেশন কাপ ফাইনালের ম্যাচের ফলাফল নির্ধারিত হয়নি। এই ম্যাচ আবার কবে হবে সেজন্য অপেক্ষা করতে হবে পরবর্তী লিগ কমিটির মিটিং পর্যন্ত। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ময়মনসিংহ। এদিকে ময়মনসিংহে ফেডারেশন কাপ ফাইনালে ছিল নজিরবিহীন অব্যবস্থাপনা। অল্প সময়ে ঝড়েই ভেঙে যায় ডাগআউট ও প্রেস বক্স। নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় বৃষ্টিতে মাঠে জমে যায় পানি। এ নিয়ে প্রশ্ন করা হলেও সদুত্তর দিতে পারেনি বাফুফে কর্তারা। বিস্তারিত দেখে নেব রিফাতুল ইসলাম মিরনের আরও একটি রিপোর্টে।
মুহূর্তের ঝড়ে লণ্ডভণ্ড ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়াম, উড়ে যায় ডাগআউট, ভেঙে পড়ে প্রেস বক্সের কাঠামো। স্কোরবোর্ড দেখে বোঝার উপায় নেই কিছুক্ষণ আগেও এখানে কোনো ম্যাচ চলছে। মাত্র 1 ঘন্টার বৃষ্টিতে পানিতে টইটুম্বুর আউটফিল্ড। নিষ্কাশনের আধুনিক ব্যবস্থা না থাকায় টেবিল দিয়ে পানি সরানোর হাস্যকর প্রচেষ্টাও লক্ষ্য করা গেছে মাঠ কর্মীদের মাঝে। দেশের ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে এমন দৃশ্য অবাক করেছে সবাইকে। দীর্ঘদিন ধরে এই স্টেডিয়ামে ম্যাচ আয়োজন করলেও সংবাদকর্মীদের জন্য নেই কোনো প্রেস বক্স। ঝড়ের তাণ্ডবে নামমাত্র অস্থায়ী প্রেস বক্সটিও অকেজো হয়ে পড়ে। এতে বিপাকে পড়তে হয়েছে গণমাধ্যম কর্মীদের। মাঠের পাশে যে ড্রেনেজ সিস্টেম, এই ড্রেনেজ সিস্টেমটা অবশ্যই ভালো থাকা উচিত। পানি এমনভাবে আটকে গিয়েছে, পুরো ড্রেনটাই বন্ধ, এটা চলছে একেবারে কোনো অভিভাবকহীনভাবে। যে কোনো খেলায় সংবাদ মাধ্যমের প্রায়োরিটিটা সবার উপরে থাকে, যে সংবাদ মাধ্যম কোথায় বসবে, কোত্থেকে বসে খেলা দেখবে, তাদের সুযোগ সুবিধাগুলো কী থাকবে। এবং ময়মনসিংহে তো এটা নাই। 99% স্টেডিয়ামে আসলে যে কোনো প্রেস বক্স নাই। গত 3-4 বছর ধরে ঢাকার বাইরেই খেলা হচ্ছে। ফুটবল ফেডারেশন যদি সেইভাবে জোর একটা দাবি বা তাদের রিকোয়ারমেন্ট যদি এনএসসিকে প্রেজেন্ট করতে পারতো যে হ্যাঁ, যে এই ভেন্যুগুলোতে আমার এই জায়গাগুলো ঠিক করে দিতে হবে। হামজা সামিদদের নিয়ে সমর্থকদের মন ভুলিয়ে রাখলেও টুর্নামেন্ট ব্যবস্থাপনা নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই বাফুফের। গ্যালারি, ডাগআউট, মাঠ সবকিছু ছিল সেকেলে। সব মিলিয়ে অবকাঠামোর সংকট থাকলেও এখানে ম্যাচ আয়োজন করেছে বাফুফে। যে বিষয়ে প্রশ্ন করা হলেও মেলেনি সদুত্তর। ঠিক আছে, এগুলো নিয়ে পরে আলোচনা হবে। ফুটবল ফেডারেশনের পাশাপাশি এই অব্যবস্থাপনার দায় এড়াতে পারে না জাতীয় ক্রীড়া পরিষদও। কারণ বাফুফে ব্যবহার করলেও স্টেডিয়াম ব্যবস্থাপনার সার্বিক দায়িত্ব এনএসসির। এরকম অভিজ্ঞতা আমাদের ইতিপূর্বে কখনো হয়নি। আমরা আজকে এই বিষয়টার মুখোমুখি হয়েছি। ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই একটা সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করে আমরা এই সমস্যাগুলোকে সমাধানের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। ফেডারেশন কাপ ইতিহাসে অন্যতম আলোচিত ফাইনাল হতে পারত আবাহনী বসুন্ধরার এই ম্যাচ। তবে বাফুফে আর ক্রীড়া পরিষদের দায়সারা কাজে যে ম্যাচ এখন সমালোচিত, এই ভুল থেকে শিক্ষা নেবেন তো সংশ্লিষ্টরা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ময়মনসিংহ। ফেডারেশন কাপের ফাইনাল ঘিরে ব্রহ্মপুত্র পারে বাড়তি উন্মাদনার কথা থাকলেও তেমন কিছুই দেখা যায়নি। ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে ছিল না প্রত্যাশিত দর্শক। গ্যালারির 4 ভাগের 3 ভাগই ছিল ফাঁকা। কারণ হিসেবে দর্শকরা দায়ী করছেন প্রচারণার অভাব ও টিকিট অব্যবস্থাপনাকে। হোসেন আলীর ছবিতে আরও জানাচ্ছেন ওবায়দুল হক। ঘরোয়া ফুটবলের অন্যতম বড় আসর ফেডারেশন কাপ। ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী লড়াইয়ে মাঠে নামে আবাহনী ও বসুন্ধরা কিংস। যে দল দুটির আছে বৈরী ইতিহাস। দেশের ঘরোয়া ফুটবলে যাকে বলা হয় মডার্ন ক্লাসিকো। এ ফাইনাল ঘিরে ব্রহ্মপুত্র পাড়ে বাড়তি উন্মাদনার কথা থাকলেও দেখা গেছে ভিন্ন চিত্র। গতবারের ফেডারেশন কাপ ফাইনালও হয়েছিল এই রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে। ছিল গ্যালারি ভরা দর্শক। তবে বছর ঘুরতেই এবার উল্টো চিত্র এই স্টেডিয়ামটিতে। গ্যালারির 4 ভাগের 3 ভাগ অংশই দর্শক শূন্য। ঘরোয়া ফুটবলে নেই দর্শক। এর মাঝেই ময়মনসিংহে 50 টাকায় টিকিট কেটে ফাইনাল ম্যাচ দেখতে স্টেডিয়ামে ঢুকতে হয় দর্শকদের। ক্লাবের সমর্থক হিসেবে কিছু দর্শক মাঠে আসলেও পকেটের টাকা খরচ করে মাঠে এসে খেলা দেখতে দর্শকরা আগ্রহ দেখায়নি বলে মনে করছেন আগত দর্শকরা। সেই সঙ্গে প্রচারণার অভাবকেও দায়ী করছেন স্থানীয়রা। খেলা আমরা আগেও দেখতে আসছি, তখন কোনো টিকিট ছিল না। এখন টিকিট দেওয়ার কারণে আমাদেরই অনেক সহপাঠীরা ছিল যারা টিকিটের কথা শুনে আসে না। অনেকে কিন্তু জানেনই না যে এত বড় আয়োজনটা এখানে হচ্ছে, এবং আরও যদি প্রচারণা বেশি করে করা যেত তাহলে দর্শক উপস্থিতি আরও বাড়ত বলে আমরা মনে করি। আশেপাশে প্রায় 3 ভাগের 2 ভাগই খালি, জাস্ট বিকজ যে টিকিট দেওয়া হয়েছে এই কারণেই। আর আমরা গতবার ওই ফাইনাল ম্যাচ দেখছি, এই জায়গায় হয়েছিল, গতবার আসলে টিকিট ছিল না। এদিকে প্রচারণার বিষয়টি জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ওপর দায় চাপিয়ে দর্শক উপস্থিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাফুফে কর্মকর্তা। প্রচারণার ব্যাপারে সম্পূর্ণ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের পরে দায়িত্ব ছিল। টিকিটের বিষয়ে বিএফএফ এবং জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের 2 জন সমন্বয়ে এটা করেছে। প্রায় 15,000 দর্শকের ধারণ ক্ষমতা রয়েছে রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। আবারও ক্রিকেটের খবর। ডিপিএলে বাইলস পরিবর্তনের অভিযোগ অস্বীকার করল মোহামেডান। বরং বিশেষ পরিস্থিতির কারণেই তাওহিদ হৃদয়ের 1 ম্যাচ নিষেধাজ্ঞা
কমানো হয়েছে বলে দাবি করেছেন ক্লাবটির ক্রিকেট কর্মকর্তা তরিকুল ইসলাম টিটু। এদিকে হৃদয় ইস্যুতে দলের উপর কোনো প্রভাব পড়ছে না বলে জানিয়েছেন তার সতীর্থ রনি তালুকদার। দেশসেরা আম্পায়ারের সঙ্গে তর্ক, এরপর গণমাধ্যমে উদ্ভট বক্তব্য। হৃদয়ের জন্য বড় শাস্তি ছিল প্রত্যাশিত। 2 ম্যাচের নিষেধাজ্ঞা এসেছিল ঠিকই, তবে এই ক্রিকেটার যেন সব নিয়মের ঊর্ধ্বে। 1 ম্যাচ পরেই মোহামেডানের জার্সিতে ফেরেন হৃদয়। কিভাবে শাস্তির পরিমাণ কমলো সেই ব্যাখ্যা নেই। সিসিডিএম এর সভা না ডেকেই টুর্নামেন্টের বাইলস পরিবর্তন হয়ে গেছে অদৃশ্য শক্তিতে, যদিও এ সবই অস্বীকার করলো সাদা কালো শিবির। বাইলস কোনো সংশোধন হয় নাই, এটা প্লেয়ারদের এটা টেকনিক্যাল কমিটির একটা ব্যাপার আছে যে 7 পয়েন্ট, যেহেতু তার 2+5 7 হয়ে গেছে, সে একটা ম্যাচ সাসপেন্ড হয়। এটা এখন সে যেহেতু একটা ক্ষমা চেয়ে ক্রিকেট বোর্ডে বা আম্পায়ার্স কমিটিতে একটা চিঠি দিছে এবং এই ক্ষমাটা তাকে করা হয়েছে বিশেষ বিবেচনা। এবং এটা কিন্তু বলে দিছে এটা শুধু তার জন্য না, এটা পরবর্তী যে টিমগুলো আছে তা এই সুবিধাগুলো সেই টিমগুলো একইভাবে পাবে। মোহামেডান কর্তা অস্বীকার করলেও বাইলস পরিবর্তন হয়েছে ঠিকই, তবে তা কিভাবে সে প্রশ্ন থেকেই যাচ্ছে। এদিকে হৃদয় ইস্যুতে যখন বিতর্ক বাড়ছে, তখন মোহামেডানের মাথায় শিরোপার সমীকরণ। এই ইস্যু দলে প্রভাব রাখছে কিনা এই প্রশ্ন করা হলো তারই সতীর্থকে। জানি 1 ম্যাচ ও ব্যান্ড হয়েছে, দেন ওর আরেকটা শাস্তি হওয়ার আর কি হতে পারে এটা শুনছি, বাট যে 2 ম্যাচ ব্যান্ড সেটা কিন্তু আমরাও জানি না, কারণ এটা কোচ জানতে পারে, ম্যানেজার জানতে পারে, ক্লাব জানতে পারে, কিন্তু আমরা প্লেয়াররা কিন্তু ওইটা নিয়ে আর চিন্তা করিনি। প্লেয়াররা প্রফেশনাল হিসেবে খেলতেছে এখানে, কারণ এখানে অনেক ধরনের কথাই হবে, কারণ এই ধরনের কথা আমাদেরকে মেনে নিতেই হবে, কারণ ওই যারা দর্শক আছে তারাই আমাদেরকে ভালোবাসা দিবে, তারাই আমাদেরকে সাপোর্ট করে, তারা আমাদেরকে নিয়ে কথা বলে, কারণ তারা আমাদেরকে ভালোবাসে বলে এই কথাগুলো ওনারা বলে। তারকা খচিত দল গড়েও এবারের ডিপিএল এর পয়েন্ট টেবিলে আবাহনীর চেয়ে পিছিয়ে সাদা কালো শিবির। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। সবশেষ জাতীয় ক্রিকেট লিগে সর্বোচ্চ রান ও সেরা গড় নিয়েও জাতীয় দলে উপেক্ষিত অমিত হাসান। টাইগার জার্সিতে খেলাটা স্বপ্ন হলেও সুযোগ না পাওয়ায় কোনো আক্ষেপ নেই এই টপ অর্ডার ব্যাটারের। নিয়মিত পারফর্ম করতে চান ঘরোয়া লিগে, তবে জাতীয় দলের সুযোগ আসলে নিজের সবটা উজাড় করে দিতে প্রস্তুত 23 বছর বয়সী এই ব্যাটার। নিজেকে ভাগ্যবান বলবেন নাকি অভাগা, এই উত্তরটাই হয়তো খুঁজছেন অমিত হাসান। দেশের ঘরোয়া ক্রিকেটের নিয়মিত খবর রাখেন যারা, তাদের কাছে এই নামটা বেশ পরিচিত। সবশেষ জাতীয় ক্রিকেট লিগে সর্বোচ্চ রান ও সেরা গড়, তারপরও কেন অমিতের ডাক আসে না জাতীয় দলে? প্রথম শ্রেণীর ক্রিকেটে 5 বছরের অভিজ্ঞতা অমিতের। প্রতি আসরেই দুর্দান্ত ছিলেন এই ব্যাটার। সবশেষ এনসিএল এর লঙ্গার ভার্সনের সর্বোচ্চ রান সংগ্রাহক অমিত। 78 গড়ে 2 সেঞ্চুরি আর 550-তে নামের পাশে রান 785, আছে ডাবল সেঞ্চুরিও। সাদা বলেও দারুণ এই ক্রিকেটার। টি20তে উপেক্ষিত থাকলেও 50 ওভারের ফরম্যাটে প্রমাণ দিয়েছেন নিজের সামর্থ্যের। এবারে ডিপিএল এর সেরা ব্যাটারদের একজন তিনি। সুপার লিগের দ্বিতীয় রাউন্ড শেষে 1 সেঞ্চুরি আর 250-তে রান 505। এত কিছুর পরও জাতীয় দলের ডাক না পাওয়াকে কিভাবে দেখছেন অমিত? জাতীয় দলের যে বিষয়টা সেটা নিয়ে তত বেশি চিন্তা করছি না, আপাতত ঢাকা প্রিমিয়ার লিগ খেলছি সেটা নিয়ে মনোযোগ দিচ্ছি। মনে হয় না আমার কোনো আক্ষেপ আছে। সবসময় তো প্রত্যেকটা ক্রিকেটারের স্বপ্ন থেকে ন্যাশনাল টিমে খেলার, তো আমারও আশা আছে, হোপলেস হওয়ার কিছু নেই, সামনে ইনশাল্লাহ সুযোগ আসবে। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে অমিতকে না দেখে অনেকেই অবাক হয়েছেন। দ্বিতীয় টেস্টের আগেও আলোচনায় তিনি। সুযোগের অপেক্ষায় অমিত, তবে নেই কোনো উচ্চাশা। এর আগে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে শান্তর ইনজুরিতে আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত তাকে আর ডাকেননি নির্বাচকরা। ব্যাখ্যা দিয়েছিলেন তাকে নিয়ে তাড়াহুড়া না করার। প্রিমিয়ার লিগ বলেন, এনসিএল বলেন, তো তার আগে এইচপিতে খুব ভালো একটা প্রিপারেশন ছিল, খুব ভালো ক্যাম্প ছিল, তো এখানে নিজেকে তৈরি করতে পেরেছি। যখন সুযোগ আসবে সেই সময় পার্টিকুলার টাইমে আমি নিজেকে কিভাবে মেলে ধরতে পারছি সেটা আমার কাছে ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় এখনও অনেক কিছু পারফরমেন্স করা বাকি আছে, তো সেটা নিয়ে চিন্তা করছি। একজন ক্রিকেটারকে তখনই করতে হবে মূল্যায়ন যখন তিনি থাকবেন ফর্মের তুঙ্গে। ফর্ম হারিয়ে ফেললে তখন আক্ষেপ করা ছাড়া আর কিছুই বাকি থাকবে না অমিতের মতো ক্রিকেটারের কাছে। এখন দেখার অপেক্ষা জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অমিতের ওপর নির্বাচকদের সুদৃষ্টি পড়ে কিনা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
প্রধান উপদেষ্টার সঙ্গে দোহায় আর্থন সম্মেলনে অংশ নিলেন দেশের 4 নারী ক্রীড়াবিদ। প্র্যাকটিস ফ্যাসিলিটি ও আবাসন ব্যবস্থা উন্নয়নের সহযোগিতার আশ্বাস কাতারের। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।